নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস মহাশ্বেতা। আজ শোনাতে চলেছি উপন্যাসটির পঞ্চম পর্ব। আসুন শোনা যাক। ঢং ঢং করে ঘন্টা পিটছে। আশ্রমের নিয়ম মাফিক শোবার ঘন্টা পড়ছে। ছেলেদের ঘরের আলো নিভে যাবে এবার। 15 মিনিট বাকি। 9:15 9:30 আশ্রম অন্ধকার হয়। মন সম্পর্কে আগের কালের লোকে বলতো তুরঙ্গ অর্থাৎ ঘোড়ার চেয়েও দ্রুতগামী, মন বায়ুর চেয়েও দ্রুতগামী। বায়ু কেন, একালে জেট প্লেন হয়েছে, তার চেয়েও দ্রুতগামী। বায়ু ঝড়ের গতিতে যখন ছোটে তখন ঘন্টায় 100 মাইল বেগে ছুটলেই পৃথিবী বিপর্যস্ত হয়ে যায়, সৃষ্টি ধ্বংস করে দেয়। জেট প্লেন ঘন্টায় ছোটে 600 মাইল, 800 মাইলও ছোটে। রকেট চলে আরো অনেক অনেক দ্রুততর গতিতে। চন্দ্রলোকে শূন্যলোকে তার পরীক্ষা নিরীক্ষার বিরাম নেই। দ্রুততম গতিতে এরোপ্লেনে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যায়। যেতে পথে ক্লান্তি আসে, ঘুমোয়, ভাবে কতক্ষণে শেষ হবে এই বিরক্তিকর ছোটা। কিন্তু পৌঁছবার পর ঘরে বসেই পথের কথা, তার ছবি মনের পটে আগাগোড়া ভেসে যেতে কতক্ষণ লাগে? কয়েক মিনিট। মনের পটে স্মৃতির আলোয় প্রতিফলিত ছায়াছবি, মনের রঙ্গমঞ্চে স্মৃতির নাটকের অভিনয়, 19 বছরের জীবন রঙ্গমঞ্চের অভিনয়, মনোমঞ্চে 1 ঘন্টারও কম সময় শেষ হয়ে গেল। আশ্রমের এই শোবার ঘন্টার সংকেতে নীরা সজাগ ও সচেতন হয়ে উঠল। বিনু সেনের সঙ্গে জীবন মঞ্চের আসল নাটকে অনিবার্য সংঘাতপূর্ণ দৃশ্যটি শেষ করে ঘরে এসে বসে উত্তেজনার মধ্যে আগাগোড়া জীবন স্মরণ করতে গিয়ে স্তব্ধ হয়ে বসেছিল নিজের মনোরঙ্গমঞ্চের সম্মুখে। সেখানে এই ঘণ্টা খানেকের মধ্যে তার জীবন নাটকের যেন 2টি অঙ্কের অভিনয় হয়ে গেল। জীবন তার স্রষ্টা নির্দেশে নাটক কিনা সেই সত্যকেই তার স্মৃতি যেন দেখিয়ে দিলে। মানুষের জীবন নিয়েই নাটক বিনু সেন। তাই নিয়েই উপন্যাস, গল্প, তাই নিয়েই শিল্প, সাহিত্য সব। জীবনে নাটক আছে, শিল্প আছে, তাই ওগুলো সৃষ্টি করতে পেরেছে মানুষ। তুমি নাটক দেখেছো, ভুল দেখনি, তবে ওতে ব্যঙ্গের কিচ্ছু নেই। একটি পিতৃমাতৃহীনা দুঃখিনী মেয়ে এই আত্মকেন্দ্রিক সংসারে শুধু আমার আমার রোল তুলে কোটি কোটি আমির ঠেলাঠেলির মধ্যে বহু আঘাত সহ্য করে আপন শক্তি মতো তার ছোট হাতের দাঁতের নখের ধাক্কা, কামড়, আঁচড় দিয়ে নিজের আমিকে বাঁচিয়ে এসেছে। তার আমি সত্তার সত্ত্বে আমার ধ্বনিকে কারুর গলার জোরে চাপা পড়তে দেয়নি। সে তো কম বিচিত্র, কম রোমাঞ্চকর নয়। বিনু সেনও তাকে আঘাত করলে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে নীরা। বিনু সেনকে সে অত্যন্ত শ্রদ্ধা করেছিল। এই চিঠিখানা পাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত তা একটা মিনারের গৌরবে দাঁড়িয়েছিল। ছি ছি ছি, বিনু সেন নিজেই তাকে এক মুহূর্তে ভবিষ্যৎ করে দিলেন। সেই কারণেই ক্ষোভটাও হয়েছে প্রচন্ড। তাকে সে ঘৃণাও করেছে এক মুহূর্তে। না থাক, আজ রাত্রেই তাকে যেতে হবে। যাবেই সে, শপথ করেছে সে। এখানকার অন্ন সে গ্রহণ করবে না, এখানে রাত্রির জন্য বিশ্রাম করবে না, চলে তাকে যেতেই হবে। যেমন সে ওই বিয়ের রাত্রে চলে এসেছিল। কিন্তু আর নয়। সে উঠল, জিনিসপত্র গোছাতে শুরু করলে। জিনিসপত্র আছে অনেক। থমকে দাঁড়িয়ে চারিদিকে জিনিসপত্র দিকে তাকিয়ে দেখলে। আমার বলে সে এখানে এসে প্রথম কিছু না কিছু বস্তু সংগ্রহ করতে শুরু করেছিল। পিছনের জীবনের কিছুই নেই, সবই ফেলে চলে এসেছে বিবাহ বাসর ত্যাগ করবার সময়। পরনে যে সাজসজ্জা ছিল তার সবই ছিল নতুন। বেনারসি বদলেও নতুন কাপড়ই পরতে হয়, বিয়ের কনের সজ্জা তো। সেই কাপড় জামাগুলি সে সযত্নে রেখেছে বটে, কিন্তু সে তার অতীতের সঞ্চয় নয়, জীবনের একটি ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি। রণজিতের ছুরিখানা আছে, সেখানাও তাই। থাকবার মধ্যে আছে মায়ের হাতের একটা আংটি, সেটা তার আঙুলে ছিল।
বিয়ের দিনও সে সেটাকে খোলেনি। তারপর এখানে এসে এই বিনো সেনের আশ্রম বিদ্যালয়ে এসে এসে আমার বলে যে বাসা ঘর পেয়েছিল তার মধ্যে সঞ্চয় শুরু করেছিল। প্রথমে কিনেছিল ওই সস্তা ব্র্যাকেটটা, কিছু আসবাব আশ্রম থেকে দেওয়া হয়েছিল, এখানকার শাল কাঠের তৈরি নেয়ারের খাট, একটা টেবিল, দুখানা চেয়ার। তারপর সে অনেক করিয়েছে বরাত দিয়ে নিজের পছন্দ মতো। এই কবছরে ঘরখানা ভরে গেছে, এগুলো ফেলে দিয়ে যাবে। শুধু বাক্স ব্যাগ নিয়ে তিনটে আর একটা বিছানা, একটা কাঠের প্যাকিং বাক্সে বইগুলো, ব্যাস। সে গোছাতে শুরু করে দিলে। কয়েক মিনিট গুছিয়েই সব রেখে ঘর খুলে বেরিয়ে এলো। হাতের টর্চটা নিয়েই বেরিয়েছিল, সেটা জেলে এগিয়ে চলল। এলো বিনো সেনের ঘরের দিকে। বিনো সেন বারান্দায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, প্রতিমা নেই। সেনের বৃদ্ধ অধ্যাপক, এখানকার রেক্টর, তিনি নেই, অনিমাদি নেই, কেউ নেই। মীরা একটু দূর থেকেই তাকে দেখে একবার থমকে দাঁড়িয়েছিল। তারপর ঘৃণা, ক্রোধ, চক্ষু লজ্জা মিলিয়ে যে এক বিচিত্র জটিল সংকোচের বাধা অতিক্রম করে, সে তাকে অতিক্রম করেই চলে গেল, যেন লক্ষ্যই করলে না তাকে। কিন্তু বিনো সেন আশ্চর্য মানুষ, লজ্জাহীন, মর্যাদাহীন না কি সে অনুমান করতে পারলে না নীরা। তিনি নিজেই তাকে ডেকে বললেন, আপনি কি মাস্টার মশাইয়ের ওখানে যাচ্ছেন গাড়ির জন্যে? নীরা থমকে দাঁড়ালো, কিন্তু তার দিকে ফিরল না। বলে, হ্যাঁ, আমি রাত্রেই চলে যাব। হ্যাঁ, অনিমাদি আমাকে বলে গেছে, বলছিলেন আমাকে রাত্রে যেতে যেন বারণ করি, কিন্তু না, এক্ষেত্রে আপনি অন্তরে অস্বস্তি বোধ করবেন। আমি কুরোরামকে সাম্পানি খানা তৈরি করতে বলেছি, সে তৈরি করছে। আর আপনার মাইনে ইত্যাদি গুলোরও হিসেব করতে বলে দিয়েছি রতনবাবুকে, তিনিও যাবেন আপনার কাছে অল্পক্ষণের মধ্যেই। কয়েকটা মুহূর্ত নীরাজের নিরাশ, সে উত্তর দিতে না পেরে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপর যেন একটি কথা খুঁজে পেয়ে বেঁচে গেল। হঠাৎ ধন্যবাদ কথাটা জুগিয়ে দিয়ে তার মনের মধ্যে থেকে তার অন্তরতম সত্তা বলে উঠল, ধন্যবাদটা দাও। বেঁচে গেল সে। ধন্যবাদ বলে সে ঘুরল এবং হনহন করে এসে আপনার বারান্দায় উঠল। মনে হলো সে এইটুকুতেই হাঁপিয়ে উঠেছে। মিনিট খানেক দাঁড়িয়ে থেকে যেন সামলে নিবে। সন্ধ্যায় দুরন্ত ক্রোধে, ক্ষোভে সে বিনো সেনের ওই আপনির সঙ্গে সম্মুখ যুদ্ধ করে এমন হাঁপিয়ে ওঠেনি। বিনো সেনের ওই আপনি সম্বোধনটা যেন তাকে একটা প্রচন্ড আঘাত হেনেছে। কেন তা বলতে পারবে না, তবে হেনেছে। তা পারবে নাই বা কেন? লোকটিকে শ্রদ্ধা করেছে প্রথম দিন থেকেই। এই বহুরূপী মুখোশ পরা মানুষটিকে মনোহর ভাবেই মনোহর পটভূমিতে আনন্দময় পরিবেশের মধ্যে তার সামনে দাঁড়িয়েছিলেন। মনে পড়ে গেল, মনের রঙ্গমঞ্চের জবনিকা আবার উঠে গেল। মনের রঙ্গমঞ্চে স্মৃতির প্রয়োজনে একবার নাটক শুরু হলে আর যেখানে ইচ্ছে সেখানেই তো ছেদ টানা যায় না, বিশেষ করে যদি মর্মে আঘাত লেগে থাকে। মর্মান্তিক আঘাতে ক্ষুব্ধ স্মৃতি সেদিন ওই নাটকের মধ্যে থেকে হিসেব নিকেশ করে দেখে। জবনিকা উঠছে। তৃতীয় অঙ্ক, যে অঙ্ক আজ শেষ হলো, সেই অঙ্কের প্রথম। বিয়ের আসন থেকে সে বেরিয়ে এসেছিল আশ্চর্য সাহসে ভর করে। আশ্চর্য আর কি, সোমেশবাবু, অজিতদা, এনাক্ষীদের প্রতারণায়, প্রবঞ্চনায় ক্ষিপ্ত হয়ে গিয়েছিল সে। শৈশব থেকে সে মার খেয়ে কখনো চুপ করে থাকেনি। সেও মেরেছে, না হলে হয়তো ছাদ থেকে ঝাঁপ খেত, কাপড়ে আগুন লাগাতো, নয়তো কাঁদতো, অজ্ঞান হয়ে যেত, তারপর আত্মসমর্পণ করত। কিন্তু চিতাবাঘিনী তখন কৈশোর অতিক্রম করেছে, নিজের শক্তিকে জেনেছে, তার উপর হিংস্র স্বভাব যেমনটি তাকে কুড়িয়েছে তেমনটি করেছে। সে বেরিয়ে এসেছিল বাড়ির সামনে বাঁধা প্যান্ডেলটা পার হয়ে। রাস্তায় তখন ভিড় জমেছে। সে থমকে দাঁড়িয়ে বারিকের জন্য ভেবে নিয়েছিল কি করবে, কোথায় যাবে। কুণ্ডমশাই এ বাড়ি ছেড়ে বালিগঞ্জে বাড়ি করে উঠে গেছেন, না হলে আজ হয়তো প্যান্ডেলেই তার সঙ্গে দেখা হতো, তিনি সাহায্য করতেন। তবে যাবে কোথায়? কিন্তু দাঁড়িয়ে ভাববারও সময় নেই। পিছনে শিকারের দলের সামনে চিতাবাঘিনীর মতোই গর্জন করে বেরিয়ে এসেছে। যে কোনো মুহূর্তে আবার আক্রমণ আসতে পারে। জেঠিমার চিৎকার শোনা যাচ্ছে, নীরা, নীরা।
লগ্নভস্য হবে নীরা। নীরা সামনের জনতার দিকে দৃপ্ত ভঙ্গিতে তাকিয়ে বললে, যেতে দিন আমাকে, পথ ছাড়ুন। হাতের ছোড়াখানা নিয়ে আস্ফালন সে করেনি, কিন্তু সেখানা হাতেই আছে, বের করাই আছে। পথ তারা ছেড়েই দিয়েছিল, বেশ সম্ভ্রম করেই ছেড়ে দিয়েছিল। একজন জিজ্ঞাসা করেছিল, কিন্তু কোথায় যাবেন? মুহূর্তে মুখ থেকে বেরিয়ে গিয়েছিল, থানায়, পুলিশের কাছে যাব। ভুল করেনি সে, ভুল হয়নি তা। মুহূর্তে নিজেই বুঝেছিল ওইখানেই সে সব থেকে নিরাপদ হতে পারে। হ্যাঁ, পুলিশের কাছে যাবে। একটু এগিয়ে এসেই 4 রাস্তার মোড়, বড় রাস্তায় বাস চলে। বাসের জন্য দাঁড়িয়েছিল। জিনিস গোছাতে গোছাতেই মনে হচ্ছিল সব পুরনো কাপড় চোপড়, ছোট ছোট কত টুকিটাকি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। সঞ্চয় তার জন্য নয়, সকল তুচ্ছ সঞ্চয়কে ফেলেই তাকে যেতে হবে, এই তার নিয়তি। এটা সেই সেই দিনের কাপড়খানা। এই কাপড়, এই ব্লাউজ পরেই সে ঘর থেকে বেরিয়েছিল। চৌরাস্তার বহু জনের দৃষ্টি তার দিকে পড়ে কৌতূহলী হয়ে উঠেছিল, হওয়ারই কথা। বেনারসি শাড়ি ব্লাউজ বদলেও নতুন কাপড় জামায় সেদিনের বিশেষ রূপটি সম্পূর্ণ বদলায়নি। মুখের চন্দন তিলক, চোখের কাজল অনেক জোরে ঘষে মুছলেও সে শোভার প্রকাশ মেঘাচ্ছন্ন শুক্লা পূর্ণিমার মতোই আভাসে বোঝা যাচ্ছিল। চঞ্চল হয়ে উঠেছিল সে লোকজনের দৃষ্টি দেখে। রাত্রি তখন বেশি হয়নি, 7:30। পথে লোকজন অনেক, কিন্তু পৃথিবী বৈচিত্র্যময়ী, আলোর মধ্যে ছায়ায় বিচিত্রিত। অন্ধকার রাত্রে আকাশের তারায়, বনে লাগা আগুনে, জোনাকি পোকায়, মানুষের জ্বালা, আলোয় ঝলক। আলো অন্ধকারের মতো ভালো মন্দ সব জায়গায় আছে, মানুষের ভিতরে আছে, বাইরের জগতে আছে। সেদিনও 2টি ছেলে সেই মুহূর্তে পাশে এসে বলেছিল, কোনো ভয় নেই দিদি, আমরা আছি, আমরা রণজিতের বন্ধু। একজন বলেছিল, আপনি আমাকে চেনেন, একদিন বোমা এনেছিলাম রণজিতের সঙ্গে গিয়ে। তবু সন্দেহের চোখে সে দেখেছিল। তবে সাহস ছিল তার। আত্মহত্যা যে করে তার যে সাহস থাকে তাই তার ছিল। ছোড়াখানাও ছিল, তখন সেখানে কোমরে গুঁজেছে। আরেকটি ছেলে বলেছিল, বিশ্বাস করুন, আপনি বোন, আমরা ভাই। মৃদুস্বরেই বলেছিল সে, আমরা আপনাদের বাড়ির ওখান থেকেই বরাবর সঙ্গে সঙ্গেই আসছি। আমরা গোলমাল শুনে গিয়েছিলাম, বিয়ে ভাঙবো বলে গিয়েছিলাম, আপনি নিজেই ভেঙে দিয়ে বেরিয়ে এলেন। প্রণাম করতে ইচ্ছে করছে আপনাকে। আপনি কোথায় যাবেন বলুন, আমরা সঙ্গে গিয়ে পৌঁছে দিই। অনাঘোষ এমনটা হবে ভাবেনি। অজিতবাবু তাকে টাকা দিয়ে চুপ করিয়ে রেখেছিল, না হলে এতক্ষণ বেগ পেতেন আপনি। চলুন, দাঁড়াবেন না, থানায় চলুন, এইদিকে। সে বলেছিল, না, কলকাতার কোনো থানায় আমাকে পৌঁছে দিন। এখানকার থানায় অজিতদার আলাপ আছে, এসে হয়তো। সেই মুহূর্তেই একখানা বাস এসে পড়েছিল। তারাই তাকে নিয়ে উঠে পড়েছিল পরমাত্মীয়ের মতো। সে তাদের বিপদাপন্নের অসহায় অবস্থায় বিশ্বাস করার মতো বিশ্বাস করেনি। বানের জলে ভেসে যাওয়া মানুষের তৃণগুচ্ছ বা খড়ের আঁটি আঁকড়ে ধরার মতো ধরেনি তাদের। মনের বিশ্বাসে সে স্থির জেনে তাদের সাহায্য নিয়েছিল। তারা তাই পৌঁছে দিয়েছিল উত্তর কলকাতার এক থানায়। বিনা ভূমিকায় ইন্সপেক্টরকে সে বলেছিল, আমি বিয়ের আসর থেকে উঠে এসেছি। আমার বাপ নেই, মা নেই, বোন কেউ নেই, আছে জ্যাঠতুতো ভাইয়েরা। ষড়যন্ত্র করে এক বড়লোকের পাষণ্ড ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়। স্বার্থ, ওই বড়লোকের কাছে তাদের দেনা আছে, তা থেকে রেহাই পাবে। এসব কথা বিয়ের আসরে প্রকাশ হয়ে পড়েছে। পাত্রের গোপনে বিয়ে করা বউ এসে হাজির হয়েছেন। আমি বেরিয়ে চলে এসেছি ছোড়া দেখিয়ে। আমার বয়স 19 পূর্ণ হয়ে 20 চলছে। এবার আইএ পরীক্ষা দিয়েছিলাম। আমি আশ্রয়ের জন্য এসেছি। আমাকে ইন্সপেক্টর বাধা দিয়ে চট করে প্রশ্নও করেছিলেন, তা বিয়ে তো কাউকে করতে হবে, বলো কাকে বিয়ে করতে চাও, মানে কে তোমাকে বিয়ে করে বিপদে রক্ষা করতে পারে বলো। থানা না হয় একদিনের আশ্রয়, নাম করো, তাকে খবর দিই। সে বলেছিল, না, কাউকে না, তেমন কাউকে আমি জানিনি, চিনি। কেউ বিয়ে করতে চাইলেও আমি বিয়ে করব না। করবে না? না। সে যে পাষণ্ড বদমাস নয় তা কি করে জানবো? কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে দেখে ইন্সপেক্টর বলেছিলেন, বিয়ের জন্য তো সারাদিন খাওনি কিছু, উপবাস করে আছো,
কিছু খাও কেমন? চলো আমার কোয়ার্টারে, আমার মা আছেন, স্ত্রী আছেন, ছেলেরা আছে, সেখানে চলো, কিছু খাবে আর সব বলবে। আপত্তি করেনি নীরা। সেখানে বসে খুঁটিয়ে প্রশ্ন করে সব শুনেছিলেন ইন্সপেক্টর। শুনে বলেছিলেন, তাই তো মা, তুমি তো কঠিন মেয়ে। চলো একবার থানায় চলো, একটা কেস লিখে নি। সোমেশ চ্যাটার্জিকে আমি জানি, অজিত মুখুজ্জে, এনাক্ষী এদেরও জানি। তোমাকে বাঁচাতে আমার মাথাটা বাঁচিয়ে রাখি। ডায়েরি লিখতে লিখতে হঠাৎ বলেছিলেন, তা তুমি গয়নাগুলো খুলে দিয়ে এলে কেন? সেগুলো কি দোষ করলে? সেসব তো তোমার বাপের টাকায়। না, ইচ্ছে হলো না। সমস্ত দেহ মনি কেমন যেন ঘিন ঘিন করছিল। ঘিন ঘিন করছিল? বাহ। চলো এখন বাড়িতে আমার মায়ের কাছে শোক, কেমন? পরের দিন তিনি দমদম এলাকার থানায় ফোন করে ব্যাপারটা পরিষ্কার করে নিয়েছিলেন। হেসে বলেছিলেন, সোমেশ বাবুর ছেলের বিয়ে আটকায়নি মা, কন্যাদায়ের দেশে সমারোহের সঙ্গেই হয়ে গেছে, এবং ছেলেটি তার পূর্ব বিয়ের কথা বেমালুম দিব্যি করে অস্বীকার করেছে। বলেছে সে বিয়ে করেনি, পাত্রী ওই তোমাদের পাড়াতেই জুটে গেছে, অজিত বাবুই দেখে শুনে জুটিয়েছেন। তারা আর তোমাকে খোঁজেনও না, দাবিও করেন না। মামলা নেই, চুকে গেছে। সুতরাং এখন তুমি মুক্ত। কোথায় যাবে বলো? মনে পড়েছিল তার কুণ্ডুবাবুর কথা। কুণ্ডুবাবুর নামও ইন্সপেক্টরের অপরিচিত ছিল না। বলেছিলেন, তাকেও তো জানি মা, সেখানে যাবে? তিনি আমার বাবার বন্ধু ছিলেন, আমার ভালো দেখতেন। ইন্সপেক্টর হেসে বলেছিলেন, তা দেখতেন, তখন তার গরজ ছিল বাড়িতে তোমার অংশটার জন্য। আর বাবার বন্ধু বলছো, তা তোমার জ্যাঠামশাই তো তোমার বাপের সহোদর ছিলেন। কথাটা ঠিক বুঝতে পারেনি নীরা। সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়েছিল তার মুখের দিকে। ইন্সপেক্টর বলেছিলেন, কুণ্ডুবাবু যুদ্ধের বাজারে বহু লক্ষ টাকা কামিয়ে এখন কলকাতার বনেদি বাবুদের চাল ধরেছে। ঠিক কোনোদিনই ভালো ছিল না। তখন যা গোপনে করতো এখন প্রকাশ্যে করছে। তখন ছিল জোনাকিপুর, এখন হয়েছে চাঁদ। কলঙ্ক তার শোভা। আমার এলাকাতেই তার একখানা বাড়ি আছে, সেই বাড়িতেই আজকাল রাত্রে এসে থাকে। নানা জনের কাছে নানান রিপোর্ট পাচ্ছি, এখনো ঠিক কিছু বলতে পারি না। তাছাড়া তার এক ছেলে বিলেত ঘুরে এসেছে এই কিছুদিন হলো। এর মধ্যে বার তিনেক ধরা পড়েছে মাতাল অবস্থায় চৌরঙ্গীর হোটেলে ফিরিঙ্গি মেয়ের সঙ্গে। তুমি এমন ভালো মেয়ে করে আবার গিয়ে বিপদে পড়বে? নীরা স্তম্ভিত হয়ে গেছিল। পৃথিবীর সব মানুষই তবে এইরকম? তবে সে যাবে কোথায়? মনে আছে, সব যেন কালো হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল। বিশ্রী কালো, শীত কদর্য, বিভৎস। ইন্সপেক্টর বলেছিলেন, ভেবে দেখো মা, মনটা শান্ত করো। আমি আপিসে যাচ্ছি এখন, পরে বলি। এখানে তুমি থাকতে, কিন্তু ভেবো না, ঘর মনে করে থাকো। অন্তত কয়েক ঘন্টা, যতক্ষণ ভাবতে লাগে, কেমন? নীরার চোখে সত্যই অন্ধকার হয়ে গিয়েছিল পৃথিবী। সেই অন্ধকারের মধ্যে একা দাঁড়িয়ে মনে হয়েছিল, তাই তো, মুক্তি তো নিশ্চিন্ততা নয়। কোথায় যাবে সে? কলকাতার পথ উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে সহস্র শাখায় ছড়িয়েছে। দক্ষিণে টালিগঞ্জ, মাঝপথে ভেঙে ডালহৌসি স্কোয়ার, আপিস। হাজার হাজার মেয়েরা ছোটে। আরো উত্তরে এসে বিডন স্ট্রিট থেকে চিৎপুর ধরে শতবর্ষব্যাপী নারী জীবনের নরক। পূর্ব দিকে কর্নওয়ালি স্ট্রিট ধরে ইউনিভার্সিটি। কিন্তু ইন্সপেক্টরের কাছে কুণ্ডবাবুর কথা শুনে মনে হচ্ছে, পথে পথে সতর্ক দৃষ্টি, সাপদের মতো মানুষ। মনা ঘোষ, মনা ঘোষ, মনা ঘোষ, অজিতদা, দিব্যেন্দু, এরাই নানান চেহারায় নানান নামে ছেয়ে ফেলেছে কলকাতা। যাওয়া তো সহজ নয়, তবে একটা লক্ষ্য তার স্থির আছে, যাবে সে ইউনিভার্সিটির দিকেই। জীবনে সে লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়নি একবার ছাড়া, অর্থাৎ ওই বিয়েতে মত দেওয়ার বারটা ছাড়া। আর হবে না। কিন্তু আশ্রয়? আজ মা বাপকে মনে পড়ছে, কিন্তু সে কাঁদেনি। অসীম সহ্যের সঙ্গে ভাঙা আকাশ মাথায় নিয়ে সে সেই নিষ্পলক দৃষ্টিতে চেয়ে ভেবেছিল, আশ্রয়? হঠাৎ মনে হয়েছিল অনাথ আশ্রমের কথা, রেস্কিউ হোম, উদ্ধার আশ্রম। সেখানে সেখানে আশ্রয় পেতে পারে না সে? সরকারি আশ্রমের কথাও শুনেছে, তাই যাবে সে। ইন্সপেক্টরকেও সে তাই বলেছিল, আমাকে আপনি কোনো ভালো অনাথ আশ্রম বা রেস্কিউ হোমে দেখে পাঠিয়ে দিন, যেখানে আমি পড়াশোনা করবার সুবিধে পেতে পারি,
আমি পড়বো। অনাথ আশ্রম, রেস্কিউ হোম ঠিক তোমার মতো মেয়ের জায়গা নয় মা। তারা একটু অন্য ধাতের মেয়ে, অন্য জাত বললেই ঠিক বলা হয়। অধিকাংশ ক্ষেত্রেই যাকে বলে ফলেন গার্লস, অত্যাচারিত অন্যভাবে। আমাদের নিজেদের না থাকে, খ্রিস্টানদের আছে শুনেছি, নেই? তা আছে, ওদের যত গালি দিই ওদের এসব আছে। এদেশে রাজ্য ছেড়েছে কিন্তু ওগুলি বজায় রেখেছে। তো সেখানে ওদের ধর্মের দাবি আছে, কল অফ ক্রাইস্ট আছে। আমি খ্রিস্টান হব। খ্রিস্টান হবে? হ্যাঁ, প্রাণ মান দুই যদি বাঁচে তবে কেন হব না? কিছুক্ষণ চুপ করে রইলেন ইন্সপেক্টর, তারপর হঠাৎ বললেন, হুম, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করা হয়, সেটা তো জানা দরকার। দৃষ্টি একটু যেন কঠিন হয়ে উঠেছিল ইন্সপেক্টরের। নীরার ভ্রুতেই বোধ করি তার প্রতিচ্ছায়াও পড়ছিল। সে শান্ত ধীর কণ্ঠে এতক্ষণে সমস্ত জলীয় অংশ মুহূর্তে নিংড়ে ফেলে দিয়ে বলেছিল, বলুন। ইন্সপেক্টর এবার হেসেই বলেছিলেন, তুমি এখানে এমন একটা বেশ কড়া ধাতের মেয়ে, তোমার তো একটা ঝান্ডা থাকা উচিত। কিসের ঝান্ডা? পলিটিক্স গো। তোমার ঝান্ডাটা কি বলতো, লাল না তিরঙ্গা? একটু বক্র অবজ্ঞার হাসি ফুটে উঠেছিল তার মুখে। বলেছিল, আমার ঝান্ডা আমার নিজে, কাস্তেও না, হাতুড়িও না, চরকাও না। ওখানে আমার নিজের হাসি। আমি রাজনীতি করি, সময়ও পাইনি, ভালো লাগে না। এবার ইন্সপেক্টর উৎসাহিত হয়ে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, গুড, তুমি ঝাঁ করে বলে দিলে খ্রিস্টান হয়ে যাবে তাই জিজ্ঞাসা করলাম। ওটাই একালের রাজনীতির বড় লক্ষণ তো। তা বেশ, আমি মনে মনে তোমার জন্য একটা আশ্রম ঠিক করেছি। সেখানে ছেলে মানে বাচ্চাদের পড়াবে, ঘরের মেয়ের মতো থাকবে। কলেজে আমি দেখব ফ্রি করে দিতে পারি কিনা, তবে তোমার মান সম্মান সব নিরাপদ, আমি গ্যারান্টি দিচ্ছি। কেমন, যাবে? একটু ভেবে সে বলেছিল, যাব। গুড, এসো আমার সঙ্গে, দেখি তোমার অদৃষ্ট আর আমার পুণ্য। এসো। গাড়িতে চড়িয়ে শহরের উত্তর প্রান্তে নিয়ে এলেন একটা বাড়িতে। মাঝারি একখানি বাড়ি। ডাকলেন, দাদা আছেন? দাদা। কে? বেরিয়ে এলেন কৃষ্ণকায় শীর্ণ বৃদ্ধ। ইন্সপেক্টরকে সমাদর করে আহ্বান জানিয়ে বললেন, আরে ঘোষাল ভাই, কি ব্যাপার, ওয়ারেন্ট আছে নাকি? এদের কার নামে বলো তো, না খোদ সর্দারের নামে? পিছনে একটি দল বাচ্চা বাহিনী, 13-14 হতে বছর চারেকের পর্যন্ত। এদের আজ সব কটাকে নিয়ে যাব। বড়গুলি হাসতে লাগলো। ছোট চারটির বড়টি ছুটে পালাবার সময় চিৎকার করলে, লড়াই লড়াই, অস্ত্র অস্ত্র। ঘোষাল এবার বললে, দাদা, এই খুকিটিকে নিয়ে এসেছি, শুনুন বিবরণ। এ মেয়ে কঠিন মেয়ে, আপনার ঘরে তো অনেক বাচ্চা খুদে ডাকাতের দল, ছোটগুলিকে পড়াবে আর থাকবে। আপনার আশ্রয় দিয়ে আমি নিজের কাছে জবাবদিহি করতে পারি, এমন মেয়েটাকে সত্যি ভালো জায়গায় দিতে পারলাম। শুনুন বিবরণ। বিবরণ শুনে তিনি বলেছিলেন, বহুত আচ্ছা, বাহবা কন্যা, ধন্যা ধন্যা, তোমার পায়ের ধুলোয় পবিত্র হলো ঘর, থাকো তুমি এখানে। ছোট দৈত্য তিনটেকে পড়াও, পাড়াতে দেখে শুনে আর কয়েকটা জোগাড় হয়ে যাবে, নিচে পড়ো। এই আমার বাড়ির সামনে দিয়ে রোজ একটি ছোটখাটো আকারের বেনি ঝুলিয়ে ঘড়ির কাঁটার মতো যায় আসে, সে ওই ছেলে পড়ায় পাড়ায়, তোমারও হয়ে যাবে। ঘোষাল বললেন, ইনি কে জানো? বিখ্যাত আর্টিস্ট শিবনাথ বাড়ুজ্জে। না না না, ঘোষাল কিচ্ছু জানে না। আমি তো আসল পরিচয় দিই নে, তোমাকে দিই। আমি ভাই সাক্ষাৎ পিতামহ ব্রহ্মা। এই যে দল দেখছো এরাই সব নয়, আরো আছে। পাশে বড় মেয়ে থাকেন, তার আছে চার, 3 কন্যা 1 পুত্র। এক পুত্র থাকেন রানীগঞ্জে, তার 3, কনিষ্ঠার 1। দের বন্ধু, তারা বলে পিতামহ। সামনে গুর্খা ক্যাম্প, তাদের ছেলেগুলো ঘুরে ফেরে, তারা শুনে শুনে জেনেছে এর নাম পিতামহ। আমার সামনের এই ড্রেন, এতে যখন বর্ষার জল চলে তখন তারা এসে শুয়ে পড়ে সাঁতার কাটে আর চেঁচায়, আও পিতামহ, পানিয়া মে সাঁতার খেলো। এর মধ্যে দেবতা আছে, দৈত্য আছে, যক্ষ আছে, রক্ষ কিন্নর গন্ধর্ব রাক্ষস নরবানর সব আছে।
আমি পিতামহ ব্রহ্মা। বাড়িটির মধ্যে অহরহ চলছে ফুরানের পালা, সমুদ্র মন্থন। দুটো বাদাম, চারটে ছোলা, একটা পেরেক বা নাট বল্টু নিয়ে চলেছে মহা সংগ্রাম। তা তুমি এলে, তুমি নীরা, সাক্ষাৎ মোহিনী হয়ে এদের বিবাদ ভঞ্জন করবে, থাকবে। ঠিক হয়েছে? বক্তৃতার ভঙ্গিতে, যাত্রা থিয়েটারের বক্তৃতার ভঙ্গিতে বললেন বৃদ্ধ শিল্পী। চিত্ত তার ভরে গেল। ঘোষাল বললেন, আমি নিশ্চিন্ত, শুধু তুমি আশ্রয় পেলে না একজন অমর শিল্পীর। বাধা দিয়ে বৃদ্ধ আবার বক্তৃতা শুরু করে দিলেন। মূঢ়, তুমি মূঢ়। এই ডাকাতের দল আমার শ্রেষ্ঠ সৃষ্টি। কেউ ভালো, কেউ মন্দ, কেউ দেবতা, কেউ পাষণ্ড, কেউ বা কালো, কেউ ধুলো, আঁটো সাঁটো, এলোমেলো, সিটকে রোগা, মোটা সোটা, হাবা গোবা, চালাক চতুর, বুঝলে না? এদের জন্য কেউ বললেন ধন্য ধন্য এমন পিতামহ, না হলে এমন নাতি। কেউ বলেন এমন কুচক্রী মন্দ ঠাকুরদা, না হলে এমন নাতি। এক অঙ্গে চন্দন, এক অঙ্গে পঙ্ক মেখে আমিও বলবো আমি অমর পিতামহ। এখন ভাই, তুমি ধন্য কন্যা, ধন্যা ধন্যা, সাক্ষাৎ মোহিনী। তুমি তুমি এসেছো। দেখো, তোমার মোহে যদি দৈত্যরা দেবতা হয়, আমার দুই অঙ্গে চন্দনের ব্যবস্থা হয়। নীরা তাকে আপনা থেকে একটি প্রণাম করেছিল। ব্যবস্থা থাকলে এইখানে আলোর বৈচিত্র্যে ছেদ টেনে বুঝিয়ে দিও খানিকটা নাটকীয় ঘটনা সংস্থানের পর একটি নাটকীয়তাহীন, সংঘাতহীন একটানা জীবন চলছে শান্ত সুখকল্লোল ধ্বনি তুলে। পূর্ণ ১.৫ বছর এখানে তার কেটেছিল। জীবননাট্যে অনেক দুর্যোগময় পরিবেশ এবং অনেক যন্ত্রণাময় যুদ্ধের নাট্যপ্রবাহের পর এটি একটি সুন্দর প্রভাত। মেঘ নাই, মাটি ভিজে নরম, কিন্তু পিচ্ছিল নয়। পাখিরা কলরব করে আকাশে ডানা মেলেছে। তারই মধ্যে একটি বাউল একতারা হাতে গান গাইছে। কাঁদিস কেন পোড়া মন, রাধে বলে নাচ না কেন। এমন মানব জনম আর পাবিনি, সাধে সুখে বাঁচ না কেন। ওরে কেঁদে কেঁদে মরিস কেন, সোনার হরিণ ধরতে গিয়ে মায়া ফাঁদে পড়িস কেন। ওই বৃদ্ধ শিল্পী শিবনাথ দাদু পিতামহ। প্রাণে তিনি সুর লাগিয়ে দিয়েছিলেন। গানটি তিনি সত্যই গাইতেন। গলা ছিল না, তবু গাইতেন, অবশ্য বাউল সেজে নয়। তার পোশাক ছিল বিচিত্র, লোকে দেখে মুচকে হাসত। শিল্পী শিবনাথের এই পোশাক, এই চেহারা, খালি গা, গলায় রাধুনী বামুনের মতো মালার ঢঙে পরিতে, থান কাপড় ডবল করে লুঙ্গির মতো পরা, খালি পা, শীর্ণকায় কৃষ্ণবর্ণ বৃদ্ধের হাতে মাটি, পায়ে ধুলো। ওই এক ধরনের বাউল গুনগুন করে গাইতেন। গানটা ওরই রচিত। বৃহৎ সংসার, ৩ ভাইপো, পুত্র কন্যা, পুত্রবধূ, পৌত্র পৌত্রী, চাকর ঠাকুর, ঝি নিয়েছিল ২৩, তাকে নিয়ে হয়েছিল ২৪। এছাড়া বাড়তি একজন দুজন আছেন। কেউ তার সাক্ষাৎ মা কালী, কেউ শনি ঠাকুর, কেউ দুর্গা, কেউ লক্ষ্মী, অবশ্য ভিক্ষুকের ছদ্মবেশে। বাড়ির গৃহিণী ওদের দেখলেই চেনেন। সকালে ৮টা থেকে ভাত খাওয়া শুরু, রাত্রি ১টায় শেষ। পিতামহ মিথ্যে বলেননি। বাড়িতে উপরে নিচে, ঘরে দালানে, খাটের তলায়, ছাদে ওই নাতিগুলোর মধ্যে অহরহ দেবাসুর সংগ্রাম চলছেই চলছে। বাড়ির ভিতরেই দরদালানে সামনের প্যাসেজে চলছে ফুটবলের, ভলিবলের, ক্রিকেটের সংগ্রাম। আবার যখন ওদের বন্ধুরাও জোটে, তখন সেটা পাশের মাঠ পর্যন্ত বিস্তৃত হয়। পাশেই বড় মেয়ের ছেলেও এসে জোটে। তার ৩ মেয়ে আসে। বড় মেয়েটি এদের মধ্যে জ্যেষ্ঠা এবং শ্রেষ্ঠা। আশ্চর্য গুণবতী, প্রতিভাশালিনী মেয়ে। দাদুই নাম রেখেছিলেন শকুন্তলা, এখন বলেন সরস্বতী। আর দুজন মণি, রুনি। মণি মানবী, বাস্তববাদী। রুনিকে বলেন অপসরী, কারণ সে প্রায় অনবরতই নাচে। আর একজন আছে ছোট ছেলের বড় মেয়ে মঞ্জু। সে মধ্যে মধ্যে বাপের কর্মস্থল থেকে মায়ের সঙ্গে আসে, সেও তাই নাচে। আরেকটি সর্বকনিষ্ঠা কন্যার প্রথম কন্যা, বছর ১.৫ বয়স। তার নাম লালমোহিনী। দাদু ছড়া বেঁধেছে, লালমোহিনী রাধে, লালমোহিনী মান করছে বংশী বদন সাধে। বড় নাতিকে বলেন দেবরাজ, বড় দৌহিত্রকে বলেন জেন্টলম্যান, মেজ পৌত্র মহারুদ্র। তৃতীয় নাতিটি বড় ভালো, শান্ত মানুষ, মধুর মানুষ। তার পরেরটি অনেক নাম, বুদ্ধিমান, জ্ঞানবৃদ্ধ,
কথাটা মিথ্যে নয়, পুরাণের গল্প শুনে কণ্ঠস্থ করেছে। কখনো হয় রাম, কখনো হয় অর্জুন, কখনো বৃদ্ধ সাজে, এবং দুষ্ট বুদ্ধির অন্ত নেই। দোতলা থেকে পড়ে কপাল কাটে, পথে পড়ে থুতনি কাটে, তার ছোটটি শ্যাম, এটি ওরই চাপে পৃথিবীর মতো উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপার মতো একটু ম্লান হয়ে গেছে। বড় লোভী, কিছু না পেলে ভাঁড়ারের চাল নিয়ে ভিজিয়ে খায়, গোটা রেশনের চালে জল ঢেলে দেয়, তারপরেরটা দিন রাত্রি ছুতোয় নাতায় চেঁচায়, হাতে পেরেক, স্ক্রুড্রাইভার, ছুরি, কাটারি নিদেন, একটা কিছু চাই। বছর চারেক বয়স, এর মধ্যে মায়ের ড্রেসিং টেবিলটা পেরেক ঠুকে ভেঙেছে। ডাক্তার আসছে, এর জ্বর, ওর পা কেটেছে, ওর টনসিল, আর দাদুর অসুখ লেগেই আছে। মধ্যে মধ্যে সন্দেহ হয় তিনি মৃত্যু ভয়ে ভীত, তবে শরীর অসুস্থ তাতে সন্দেহ নেই। বড় ভাইপো চাকরি, কিন্তু কাব্য বিভোর। মেজ ভাইপো ডাম্বেল ভাজে, কলেজ ইউনিয়নে সেক্রেটারি, আপন মেজাজে আছে। তার পরেরটি ঘাড় গুঁজে পড়ে, একটু গুঁয়ার কিন্তু বেশ। বড় জামাইটি আশ্চর্য বুদ্ধিমান ব্যক্তি, ছোট জামাই ডাক্তার, বড় ছেলে ভালো চাকরি করে, সুখের সংসার, সব সুখ ওই মানুষটাকে কেন্দ্র করে। তবু কলহ বাঁধে, বড় ছেলের সঙ্গে বাঁধে। সে তাগাদা দেয় নূতন কিছু আঁকুন, বলে আপনি জানেন না কত বড় শিল্পী আপনি, চটেন। মধ্যে মধ্যে খেপে যান, মধ্যে মধ্যে মা এবং স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন, কারণ তিনি সংসার চালান এখন, সেটা জাহির করে। দাদু স্ত্রীর সঙ্গে বাঁধে মধ্যে মধ্যে, সে ভীষণ বাধা। তিনি পূজা নিয়েই থাকেন, তবে তার ধারণা দাদু তাকে ঠিক তার উপযুক্ত মনোরমা মনে করেন না। দাদুর অধিকাংশ নারীমূর্তির মুখে তাঁর আদর, তারা ছবির ভাববস্তুতে মহিমান্বিত। তবু স্ত্রী বলে, কি খারাপ করেই আঁকলে তুমি আমাকে। লাগে বিরোধ, দুর্দান্ত বিরোধ। বড় পুত্রবধূ ঝগড়া সে করে না, তবে মধ্যে মধ্যে না খেয়ে শুয়ে থাকে। বিচিত্র মানুষ, কখনো মনে হয় এ বাড়িতে এসে সে ধন্য হয়েছে, কখনো ভাবে এ বাড়িতে পড়ে তার কোনো স্বাদই মিটল না। বড় মেয়ে পাশে থাকে, বড় জামাই তাকে আশ্চর্য করেছে। সুস্থ সবল মন, সকল গৃহকর্ম নিজে হাতে করে, হাসি মুখে, ক্লান্তি নাই, বিরক্তি নাই। রোজ সন্ধ্যায় বাপ মাকে দেখতে আসে। ছোট জামাই ডাক্তার, কৃতি ছেলে, সেও রূপোর চাঁদ নয়, সেও সোনার। ছোট মেয়ে বাপের সর্বপ্রিয় সন্তান, চমৎকার মেয়ে, কিন্তু তাতেও পোকা, সর্বদাই ভয়ে অস্থির তার টিবি হবে। ছোট ছেলে বাইরে থাকে, খুব কৃতি, উচ্চাকাঙ্ক্ষী, বাস্তববাদী দুর্বাসা। ছোট বউটি মাটির মানুষ, বড় ভালো। তাদের বড় মেয়েটি নৃত্য পড়া, দুটি ছেলে, তার একটি ওই বুদ্ধিমানের চেলা, অন্যটি বাচ্চা। একটা মোড়া ঠেলে বেড়ানোই তার একমাত্র নেশা। কলরব, কোলাহল, কলহ, হাসি, কান্না, সে এক অপরহ মুখরতার মধ্যে মূল একটি সুর কান পাতলেই ধরা যায়। সে সুর আনন্দের, সে সুর সুখের, সে ওই মানুষটিকে কেন্দ্র করে। এই ১.৫ বছরে সেও ওই সুরে জীবনের তার বাঁধতে চেয়েছিল। অনেক সময় বেঁধে খুশি হয়ে ভেবেছে, ব্যাস এইবার সে সুখী হতে পারবে। কিন্তু আশ্চর্য, আবার কিছুক্ষণ বা কয়েকদিন পরেই দেখেছে ঠিক সুরে সুর মিলছে না। এবং আরো আশ্চর্য হয়েছিল বিচিত্র বেদনাহত অবস্থায় ওই বৃদ্ধকে দেখে, যেন কত বেদনা, কত উদাসীনতা। মধ্যে মধ্যে চোখে জলও পড়তে দেখেছে, কিন্তু প্রশ্ন করতে সাহস হয়নি। তবে মনে হয়েছে ঠিক তারই মতো দাদুর মনের মূল সুরটি এদের সঙ্গে পৃথক। স্টুডিওয়ে ঢুকলেই এই বেসুরো মানুষটা আত্মপ্রকাশ করত। উদাস দৃষ্টি, বেদনায় আচ্ছন্ন, চোখে জল পড়ে। ও ঘরে সে ঢুকত না, সাহস হতো না তার। ভাবত অনধিকার চর্চা, সে নিজের অধিকারের গণ্ডি লঙ্ঘন কেন করবে। উনি স্টুডিওতে ঢুকলে বাড়িটার প্রত্যেকেই প্রহরারত নন্দী কিশোরের মতো তর্জনী উদ্যত করে শাসন করে, চুপ, ছবি আঁকতে বসেছেন, চুপ, ও ঘরে যাবে না ছেলেরা, নিজেরাও যায় না। উনি বেরিয়ে এলে চুপি চুপি গিয়ে দেখে আসে কি ছবি আঁকা শুরু করেছেন, কিন্তু হতাশ হয়ে ফিরে আসে, দেখতে পায় ক্যানভাসটা সাদাই আছে। অবশ্য তাগিদে গড়াতে কিছু আঁকেন। ওরা হৈ হৈ করে, উনি বিষণ্ণ হাসেন। এরই মধ্যে সে আইএ পাশ করলে ফার্স্ট ডিভিশনে। সমস্ত কিছুর মধ্যে আর কিছু না হোক সে পড়াশোনার সুবিধাটা পেয়েছিল, তা পেয়েছিল। অসুবিধে ছিল, তবু আনন্দের মধ্যেই সহ্য হয়ে গেছে। এদের বাড়ি খাওয়া থাকা ছাড়া আর কিছু পেত না, তবে পুজোয় কাপড় জামা দিয়েছিলেন আর পরীক্ষার ফিসটা দিয়েছিলেন।
মাত্র এক বাড়িতে একটি ছেলেকে পড়িয়ে 10 টাকা পেত, তা থেকেই চলেছে কলেজের মাইনে। সম্বল 101 টাকার সবটাই খরচ হয়ে দাঁড়ালো 30 টাকা। পরীক্ষার খবরে সে খুশি হলো। ফার্স্ট ডিভিশন অখুশি হবার নয়। সে সর্বাগ্রে ছুটে গেল দাদুকে প্রণাম করতে। আজ অধিকার অনধিকার বিবেচনা করলে না, গিয়ে ঢুকলো স্টুডিওতে। উনি চুপ করে বসেছিলেন। সামনের ইজেলে ফ্রেমে আটা কাপড়, তুলিটা নামানো। উনি জানালা দিয়ে তাকিয়ে আছেন। একটু চঞ্চল পদেই সে ঢুকেছিল, তবুও তার তন্ময়তা ভঙ্গ হয়। অকারণ একটু কেশে সে বলেছিল, দাদু। কে? ও, কি খবর? কিছু সৌভাগ্য নিশ্চয়। তুমি তো কখনো এ ঘরে ঢোকো না। আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছি দাদু। বাহ, বহুত আচ্ছা। নীরা এবার পায়ের ধুলো মাথায় নিয়ে বলেছিল, কিন্তু এইবার যে বড় ভাবনা হলো দাদু। এরপর? পড়ো, পড়ে যাও। পড়া ঠিক এরকম করে হয় না দাদু। তাছাড়া থাক দাদু। কেন ভাবছো আমি ভাববো ইঙ্গিতে তুমি আমার উপর চেপে বসতে চাও? না, তা ভাববো না। মাকে চিনি। চুপ করে একটু বসে থেকে সে প্রসঙ্গটা পরিবর্তনের জন্যই বললে, ওই আঁকেননি তো কিছু? একটা দাগও পড়েনি? না। একটা কথা জিজ্ঞাসা করবো দাদু? করো, বলো। বাড়িতে প্রায় শুনি, আর আপনি তাগিদ ছাড়া বরাত ছাড়া ছবি আঁকেন না, মানে নিজের কল্পনায়। কেন? মুখের দিকে চেয়ে দৃষ্টি ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে রইলেন তিনি। কিছুক্ষণ অপেক্ষা করে নীরা সাহস করে বলল, দাদু। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বললেন, যা আঁকতে চাই তা যে কল্পনা করতে পারছি নে। নীরা, সংসারের রূপ অপরূপ অনেক এঁকেছি, দেখেছি, এঁকেছি, অরণ্য এঁকেছি, পাহাড় এঁকেছি, সমুদ্র এঁকেছি, আকাশে সূর্য চন্দ্র সূর্যাস্ত সূর্যোদয়, প্রতিপদ পূর্ণিমার চাঁদ এঁকেছি, লতা গাছ ফুল মানুষ মা প্রিয়া, পূজারিণী বিধবা শিশু যুবক বৃদ্ধ অনাথ বিদ্রোহী প্রেমিক মৃত্যু, ভাবনারত মৃত সত্য প্রসূত, দেখলাম আর আঁকলাম। ঝড় এঁকেছি, আলো এঁকেছি, অন্ধকার এঁকেছি, বৃদ্ধ এঁকেছি, খ্রাইস্ট এঁকেছি, গান্ধী এঁকেছি, রবীন্দ্রনাথ এঁকেছি, সুভাষচন্দ্র এঁকেছি। অনেক নাম, অনেক যশ, তার সঙ্গে অর্থ অনেক পেয়েছি। কিন্তু নিজে কি আঁকলাম, অথবা এসবের পিছনে যিনি বা যা একটা কিছু, তাকে কই আঁকলাম? পাচ্ছি না যে তাকে। যা বা যিনির মধ্যে এসব আছে, সেই বিশ্বরূপ। কিসের শিল্পী আমি নীরা? তাকে আমি কল্পনা করতে পারিনি, তাকে আঁকতে পারিনি। মিছে, আমার সব মিছে হয়েছে। তাই তুলি ফেলে দিয়ে আকাশের দিকে চেয়ে শুধু ভাবি আর কাঁদি আমি নীরা। বলে আকাশের দিকেই চাইলি না। নীরা সন্তর্পিত পদক্ষেপে বেরিয়ে এলো। তিনি অবশ্য ফিরেও তাকালেন। এই দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। মধুর তবু প্রচ্ছন্ন বেদনা আছে। তা থাক, বেদনায় মাধুর্যে পৃথিবীর দিন রাত্রির সহজ আনন্দ প্রসন্ন। আরম্ভ হলো যেন রাত্রির পর দিন। দ্বিতীয় দৃশ্য। প্রভাত যেন দ্বীপ্রহরের পথে অগ্রসর হচ্ছে। ডাক পড়ছে চারদিক থেকে, ঘন্টা পড়ছে স্কুলে। আপিসে আপিসে লোক ছুটছে, দরজা খুলছে। সে চিন্তায় পড়েছিল, এখানে থেকে কি করবে সে? এখানে এদের কাজ কিছু নেই। ছেলেরা ঠিক তার কাছে পড়ে না, নামমাত্র বসে, তারপর উঠে যায় ওদের শিবনাথ বাবুর বড় ভাইপোর কাছে। হঠাৎ সেদিন সে চমকে উঠল। দাদু উল্লাসে চিৎকার করছেন, বিনোদা! আরে বাপরে, বিনোদা দি গ্রেট! জয় ভগবান সর্বশক্তিমান, জয় জয় ভগবতী! অভিমানের বদলে আজ নেব তোমার মালা, হে বিনোদা! হা হা হাসিতে গোটা বাড়িটা ভরিয়ে দিয়ে কে হেসে উঠল, এবং সে এক ভরাট কণ্ঠস্বরে বিব্রতভাবে বললেন, আরে আরে, ও কি হচ্ছে, ও কি হচ্ছে দাদু? ইউ আর লাভলি, ইউ আর গডলি, আই এম ম্যাডলি ইন লাভ উইথ ইউ। চুমু খাবো বিনোদা, তোমায় চুমু খাবো। বিশ্বাস করো, মুখে গন্ধ নেই, দাঁত একটাও নেই, কোনো জার্ম নেই। তুমি আর 2 বছর আসনি, কিন্তু টুপিটা কেন? ওটা তো আগে পড়তে না। আবার হেসে উঠলেন তিনি। বললেন, টাকের জন্য দাদু, টাকের জন্য। দেখুন না, হে ভগবান, এই যে প্রায় মনুমেন্টের পাদদেশ করে ফেলেছ। অনবরত মিটিং বুঝি, কিন্তু দেশ তো উদ্ধার হয়ে গেছে।
না ইয়ে আজাদি ঝুটা এদের দলে জুটে মিটিং বাড়িয়ে ফেলেছো, কিন্তু তারা তো আন্ডারগ্রাউন্ডে। দরজা বন্ধ করবো নাকি? রামচন্দ্র ওসব বাদ দিয়েছি বিশ্বাস করুন, কিন্তু টাক পড়ার কারণটা বুঝলাম না। বংশে তো নেই, আমার হয়ে গেল। তা থাকে, এখন আপনার ঝান্টুর দলকে ডাকুন, কিঞ্চিত বিলাতি মিষ্টান্ন আছে, অর্থাৎ টফি লজেন্স। আলাপ করা যাক, ঝালিয়ে নেওয়া যাক। এই যে অনেক গো বিনোদা, এত! সেখানে যে আমার ছেলেরা আছে সে তো কম নয়, আপনি তো জানতেন, 7-8টি, এখন যে 25টি। একেবারে পাকাপোক্ত 50 বিঘে জমির উপর পাকা বাড়ি, স্কুল, বোর্ডিং। দিলেন না? সরকার টাকা দিচ্ছে। আমাদের এডুকেশন সেক্রেটারি গিয়েছিলেন, দেখে এসে চিফ মিনিস্টার এডুকেশন মিনিস্টারকে বলেছেন 20-22টে ছেলে। তা বিনো সেন খুব ভালো ম্যানেজ করছে। ডাকাতের দল হবে না, ওকে টাকা দেওয়া উচিত। তার টাকা দিয়েছেন। বিস্ময়ের আর বাকি ছিল না নীরার। কেই মহাপুরুষ! এতগুলি ছেলে, 25টি! ঠিক যেন ও ধরতে পারছে না ব্যাপারটা। দাদুর কোনো বন্ধু সন্দেহ নেই, শুধু বন্ধু নয়, দাদা স্থানীয় বন্ধু। এবং 20-22টি ছেলে নিজের ছেলে নয়, বাড়ির ছেলে, দাদুর বাড়ি। ছেলেদের ছেলে নাতির দল, নইলে দাদার গৌরব বজায় থাকে কি করে? ভদ্রলোক নিজে 8-9 সন্তানের বাপ, এবং 8-9 সন্তানের গড়ে 2 বছরে 16টি 18টি, তার সঙ্গে আগের 7টি যোগ করলে অবশ্যই 25টি হতে পারে। আরো বেশি হয়নি এই আশ্চর্য। ওদিকে বাড়িতে সাড়া পড়ে গেছে। দাদুর বড় মেজ 2 নাতি উঁকি মেরে দেখে শোরগোল তুলেছে, বিনোদা, দিদি দিদি, বিনোদা এসেছেন, মা, পিসিমা, বিনোদা। দেখতে দেখতে ঘরটা ভরে গেল। বাচ্চাগুলো এবার সাহস করে ঢুকেছে। সেই কণ্ঠস্বর শুনলেই নীরা, এসো বন্ধুগণ, গ্রহণ করো। অর্থাৎ সেই আগন্তুকের কণ্ঠস্বর। কণ্ঠস্বরটি ভারী সুন্দর, প্রসন্ন এবং ভরাট। তিনি বলছিলেন, টফি এবং লজেন্স, এসো এসো, এসো এসো বিনা, এসো বৌমা, এসো। এমন সময় ঘরে ঢুকলেন খোদ দিদি। বিনোদা, পদ ভুলে নাকি? বাবা, আমি ভাবলাম দেশান্তরে গিয়ে, মানে বিলেত টিলেত গিয়ে, আজকাল তো স্বাধীনতার পর খুব সুবিধে, গিয়েছেন সেখানে, কারুর প্রেমে পড়েছেন এতকাল পরে। হেসে সারা বিনোদা বলেছেন, ভালো তো, কিন্তু ওটা ঠিক মনে হয়নি দিদি। নইলে চেষ্টা করা যেত, কিন্তু খোড়া বরাত আমার, সেই জঙ্গলে পড়ে আছি, আশ্রম স্কুল, নানান ঝঞ্ঝাট। নিন দুটো লজেন্স খান। রসিক, আমি লজেন্স খাবো, আপনি খান। আমি সারা রাস্তা খাচ্ছি, খাই, দেখুন দাদুকেও দিয়েছি। তা খান উনি, আমি খাবো না। তবে এই নিন, ঠাকুরকে দেবেন তালের গুড়, চমৎকার জিনিস। মীরা, মীরা। এবার হঠাৎ চেঁচিয়ে উঠলেন দাদু। আরে মীরা নেই? বড় নাতি ছুটে এসে তাকে ধরে টানলেন। দাদু ডাকছে, জলদি, বিনোদা এসেছে, এসো এসো। দেখি সব গোলমাল হয়েছে। এতক্ষণ কথা শুনে যা কল্পনা করেছে তার কিছুর সঙ্গে মেলে না। শুধু তাই নয়, সে প্রায় অভিভূত হয়ে গেল। 6 ফিটের উপর লম্বা, সবল, স্বাস্থ্যবান, যৌবনের সীমান্তে উপনীত, রক্তাভ গৌরবর্ণ। এ যে ইতিহাসের কালের কোনো মানুষ। চিকনো নাক, খড়গের মতো, চোখ দুটি ছোট, কিন্তু কি দৃষ্টি তাতে! তবে যত প্রসন্নতা তত কৌতুক সেখানে অপূরক। দিঘির তরঙ্গিতে জলের মতো আলোর ঝিলিমিলি তুলে রয়েছে। হঠাৎ শান্ত হয়ে গেলে তাতে জাগে সেই আশ্চর্য দৃষ্টি। একটি সূর্যের প্রতিচ্ছটা চোখের তারায় ঝলসে ওঠে। তাকে দেখেই সেই দৃষ্টি তার চোখে ফুটে উঠল। বললেন, বাহ! হ্যাঁ, শুধু বাহ নয়, বাহ রূপটাচ্ছা মেয়েরা, যা ইতিহাস শুনলে। দাদু বললেন, শুনবো পরে, কিন্তু এমন ফিগার, এমন মুখ, ছবি আঁকেননি? ছবি? না। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন দাদু। না, ওই দীর্ঘ নিঃশ্বাস আমার ভালো লাগে না দাদা। রূপ ফেলে অরূপ, এমন রূপ, ওর মধ্যেই তো তাকে পাবে। অরূপ যদি থাকেন তো অপরূপের মধ্যেই আছে। বাহ, যেমন স্বাস্থ্য তেমনই রূপ, তেমনই নাম, মীরা।
কাজল দিঘির মতো হিল্লোল চঞ্চলা নয়, অথচ গভীর প্রসন্ন সুধীরা। উজ্জ্বল হীরার চেয়ে নাম তার নীরা। দাদু তার পিঠে প্রচন্ড একটা চপেটাঘাত করে বললেন, ব্রাভো বিনোদা, চমৎকার বলেছ, কিন্তু দুঃখ কি জানো, কিছুই করলে না তুমি। জীবনটা এই অবসর মতো ভালোবাসা বেশে কাটিয়ে দিলে। না লিখলে কবিতা, না গাইলে গান, ছবি এঁকে খাবে বলে তুলি ধরলে, কিন্তু প্রতিবাদ করছি। কিসের? এই কথা, ছবি এঁকে খাই আমি, জীবনে আমার প্রয়োজন কম, বেশি আঁকবার দরকার হয় না। কিন্তু ও কথা থাক, শ্রীমতী নীরা দাঁড়িয়ে আছে, ওর পাওনা দিয়ে দিই। নাও ধরো, টফি লজেন্স ধরো, ধরো। নীরাই আশ্চর্য মিষ্ট প্রগল্ভতার মধ্যে যেন অভিভূত এবং একটু লজ্জিত হচ্ছিল। হাত সে পাততে পারছিল না। বিনু সেন বলেছিলেন, আমার কাছে লজ্জা করতে নেই, দেখেছো আমি বিনোদা ইউনিভার্সাল। বলে হাতখানা ধরে তার হাতে কয়েকটা টফি দিয়ে দিচ্ছিলেন। যেমন অসংকোচে ঝন্টু দেয়, বাচ্চুর হাতে কিছু গুঁজে বা কিছু কেড়ে নেয়, তেমনি সহজ ছন্দে অসংকোচে। দিদি বললেন, এইখানে খাবেন, ইলিশ মাছ আনাই, আনান। এখনো নিম সেদ্ধ খান নাকি? ভিটামিন। আবার হাসি, সেই ঘর ভরা হাসি। তারপর বললেন, না, তার খাইনে, তবে খাদ্যটা সত্যিই ভালো ছিল। আর ভালো ছিল, ভালো ছিল না? রংটা দেখছেন তো, এ ওই নিম খেয়ে। আমার আর রং পরিষ্কারের দরকার নেই, আপনার কৃষ্ণবর্ণ দাদুকে বলুন। তারপর হঠাৎ বলে, নীরা, তুমিও খেয়ে দেখতে পারো, তোমার রং কালো নয়, কিন্তু একটু মাটো। দেখছো তো বিনোদার রং নিম খেয়ে হয়েছে। না না না, স্বর্ণলতায় আর শ্যামলতায় তফাৎ আছে দিদি। ওই শ্যামলিমাতেই অপরূপা। জিজ্ঞেস করুন দাদুকে। কি দাদু? দাদু বললেন, কি বলবো বলো? তন্নি শ্যামা শিখরি দশনা বা ধরষ্টি মধ্যে খামাচ্ছকিত হরিণী প্রেক্ষণাও তো পড়েনি। আর আমাদের মতো শিল্পীর চোখ তো নয়, ও এর হলো সর্বদোষ হরে গোড়া। নইলে বিনোদা তুমি বলো, আমার বনালো করা কালো রূপ থাকতে তোমার গৌর বর্ণে মুগ্ধ হয়? বউ মেয়ে পালালো, সঙ্গে সঙ্গে তাকেও ফিরতে হলো। ওরা পালালো বলেই ফিরতে হলো, নইলে এই যে লজ্জায় ওরা পালালো, সে লজ্জা বা সংকট সে ঠিক অনুভব করেনি। ওর মধ্যে একটি আশ্চর্য আনন্দরসের স্বাদ সে পাচ্ছিল। দিদি হয়তো ঝগড়া করতেন, কিন্তু শেষটার জন্য হাসতে বাধ্য হলেন। বললেন, বলবো কি বলুন, বউ বেটির সামনে এখন চা খাবার পাঠাচ্ছি, বিনার ঘর থেকে হারমোনিয়াম আনতে পাঠাচ্ছি, গান শোনান। যা আজ্ঞা করবেন, কিছু লবঙ্গ পাঠাবেন তাহলে। আবার একবার চমকে উঠল নীরা। এ কি কণ্ঠস্বর! গান রবীন্দ্রনাথের, কিন্তু যেমন কণ্ঠস্বর তেমনি প্রাণ ঢেলে গাওয়া। বুকের মধ্যে প্রতিধ্বনি ওঠে। জানলার লোহার গড়াতিতে হাত দিলে টের পাওয়া যায় কম্পন উঠছে। আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার খবর পেলে না। পারিজাতের মধুর গন্ধ পাও কি, হায় বুঝি তার নাগাল মেলে না। কোলাহল মুখর চঞ্চল সংসারটা জীবন স্রোত, স্রোত কল্লোল, সব স্তব্ধ স্থির হয়ে গেছে। যমুনা হয়তো এমনই ভাবে উজান বইত, কিন্তু ভগবান যাকে দেন তাকে কি এমনই করে দুহাত ভরে দিয়েও ক্ষান্ত হন না, পরিপূর্ণ করে উপচে মাটিতে ফেলে দেন? এ লোক তো গান গাওয়ার মতো গায় না। দিদি বললেন, তা বটে, সুধা আপনার প্রাণে আছে, খবর কেউ পেলে না। আবার সেই হাসি। একখানা ভক্তি রসের হোক, রবীন্দ্রনাথেরই। হুম, এগুলোই প্রেমের গান, নতুন শিখেছি এখন, সেগুলো পুরনো মনে হচ্ছে। তবে স্বদেশী। মহাত্মাজিকে যেদিন হত্যা করেছে, সেদিন থেকে শব্দটাই ভুলে গেছি। খাই দাই ওই অনাথ আশ্রমটা করেছি, তাই করি, ছবি আঁকি, ওসব দামোদরে ভাসিয়ে দিচ্ছি। এখন গান শুনুন। বলেই ধরে দিলেন। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। গানের পর গান, বেলা 1:30 পর্যন্ত। তারপর স্নান খাওয়া,
খাবার পরও রইলেন তিনি। ছেলেদের সঙ্গে দেখা না করে যাবেন কি করে? দিদি হুকুম করলেন, রাত্রিটাও এখানে, খাওয়া ভালো হয়নি ও বেলা। বিনু সেনের তাই শোধ। দুই অসমবয়সী বধূ পরমানন্দে মগ্ন হয়ে রইলেন। শুধু উচ্চ প্রসন্ন হাস্যে বাড়িখানা মধ্যে মধ্যে যেন উল্লাসে চকিত হয়ে উঠতে লাগলো। হঠাৎ এরই মধ্যে দাদু ডাকলেন, এরা। এরা যেতে ইচ্ছে করছিল ওদের কাছে, যেতে পারছিল না। সে সঙ্গে সঙ্গে গিয়ে দাঁড়িয়েছিল। দাদু বলেছিলেন, এরা, বিনোদা তোমার কাহিনী শুনে তোমার ভক্ত হয়ে পড়েছে। বলছে তুমি যদি ওর অনাথ আশ্রমে যাও, কাজ করো, তবে উনি তোমায় কাজ দেবেন, বিয়ে পড়ারও খুব সুবিধে হবে বলছে, অবশ্য প্রাইভেট। বিনোদা বললেন, আমার এক মাস্টারমশাই আছে, বুঝেছ, পণ্ডিত লোক, মাস্টারি কলেজে করতেন, রিটায়ার করে দুর্মতি দেশে গিয়েছিলেন, ময়মনসিংহে সেই ভৈরবের ধারে। দেশভাগের সময় আসতে গিয়ে নিজে এসেছে, দুটো নাতি এসেছে, আর বিধবা বোন। বাকি সব খতম, সর্বশান্ত। আমি তাকে ওখানে নিয়ে গেছি, যা পারি সেবা করি। উনি এটা ওটা করেন। তুমি পড়লে সানন্দে পড়াবে, মাইনে দেব 40 টাকা, আর খেতে পাবে দুবেলা বোর্ডিং কিচেনে। আরো দুটি মেয়ে মাস্টার আছেন, একটি মহিলা আছেন ছোট বাচ্চাদের দেখে, এরা সবাই কিচেনের খাবার পান, তার উপর নিজেরা যে যা পারেন করে নেন, এই আর কি। তোমার মতো একটা মেয়ে বাংলাদেশে জন্মায় শুনেই তো আমার নাচতে ইচ্ছে করে। ওই কাগজে এদেশের মেয়েরা দুঃখে দুর্দশায় কেবল অধঃপাতে যাচ্ছে, মিথ্যে বলছে, নিজেদের বেচছে, এই তো শুনি। এমন হয়েছে যে মেয়ে দেখলেই সন্দেহ হয়, কে রে বাবা, কি এর কাজ? তোমার কথা শুনে ভারী ভালো লেগেছে, আমি মুগ্ধ হয়ে গেছি, ভক্ত হয়ে পড়েছি। তোমার মতো মেয়ের উপকার আমি করছি এ অহংকার আমার নেই, বরং মনে ভরসা হচ্ছে আশ্রমটা গড়ে তুলতে পারবো। সেও এর মধ্যে বিনোদার কাহিনী শুনেছিল। রাত্রে শুনেছিল দিদির কাছে। বিনোদা, বিনয় সেন আর্ট স্কুলে পড়তে পড়তে দেশোদ্ধারের চেষ্টার অপরাধে ধরা পড়ে জেলে ঢুকেছিল। হাতে খড়ি তার আগেই হচ্ছিল। তখন তার 20 বছর বয়স, 1931 সাল। 3 বছর জেল, সশ্রম কারাদণ্ড, তারপর ডিটেনশন, তারপর বেরিয়ে এসে গণসংযোগ। ছবি আঁকা অবশ্য বন্ধ হয়নি। জেলে প্রথম কাঠকয়লা, তারপর কাগজ রঙও জুটেছিল। ডিটেনশনে সব জোগাড় হচ্ছিল, ইজেল থেকে বিলিতি তুলি রং সব। ডিটেনশনের আরেকটা সুবিধে হয়েছিল, গ্রামটা ছিল বোলপুরের কাছে। মহান শিল্পী নন্দলালের কাছে মাঝে মাঝে যেতেন। ওখানকার অন্য শিল্পীদের সাহচর্য ও শিক্ষা তাও পেয়েছিলেন। বেরিয়ে এসে গণসংযোগ করতে করতে হঠাৎ কলকাতায় এসে আবার বছরখানেক আর্ট স্কুলে পড়ে বেরিয়ে এলেন খ্যাতিমান হয়ে। সেবারকার এক্সিবিশনে সোনার মেডেল পেলেন। তখন 1 বছর খাঁটি শিল্পী হয়ে কলকাতায় কাটিয়েছিলেন। সেই সময় দাদুর সঙ্গে আলাপ, কিছুদিন শিষ্যত্বও করেছিলেন। সেই সময় বিনয় সেনের ছেলেরা এসে ডাকত বিনোদা। একদা দাদুও বললেন বিনোদা। সে নামটা কলকাতায় ছড়ালো, বেশি বয়সীরাও বলতে লাগলো বিনোদা। তারপর বিনোদা হঠাৎ আবার উধাও, এবার একেবারে মহাত্মাজির আশ্রমে। সেখানে বছরখানেক থেকে ফিরে এসে আবার গণসংযোগ। সেই সময় ওই অঞ্চলে গিয়েছিলেন। বছর আড়াই পরে 42 সাল ফের বিনোদা জেলে বেরোলেন 45 সালে। তখনই তার আশ্রমের পত্তন। 42-এ এই জঙ্গলে লুকিয়েছিলেন ব্রাত্যদের ঘরে। ফিরে যখন সেখানে গেলেন তখন দুর্ভিক্ষে মরকে গ্রাম শেষ ছিল। গুটি তিনেক ব্যাধিগ্রস্ত কঙ্কাল সারবে, একটি পুরুষ আর গুটি চারেক ছেলে কাজ শুরু করেছিলেন তাদের নিয়ে। 47-এ দেশ স্বাধীন হল। সেবার তিনি পেলেন একটি বড় শিল্পীর সম্মান। সে বছরই তিনি গেলেন ফ্রান্সে। আশ্রমের ভার দিয়ে গেলেন এক অনুগামী কর্মীকে। ফিরে এলেন গান্ধীজির তিরোভাবের পর, অর্থাৎ মাস কয়েক থেকে। বললেন, কি হবে আর ছবি এঁকে। চাকরি তিনি 2-3টে পেয়েছিলেন। এসে বসলেন এই অরণ্যভূমি, সেই গ্রামটিতে। গড়ে তুলতে লাগলেন। মধ্যে মধ্যে কলকাতায় আসতেন। তখন ঘন ঘনই আসতেন, দাদুর বাড়ি আসতেন। দুবেলা খেয়ে গান শুনিয়ে তবে যেতেন। মধ্যে মধ্যে দিল্লিও যেতে হয়। একদা মহাত্মার স্নেহ পেয়েছিলেন।
আজ যারা রাষ্ট্রের কর্ণধার তারাই খেয়ালি প্রিয়দর্শন শিল্পী কর্মীকে চেনেন, তার গানও শুনেছেন। তাকে ডাকতেন শিক্ষা দপ্তর, সমাজ কল্যাণ দপ্তর। তিনি যেতেন, পথে দাদুর বাড়ি ইলিশ মাছ না খেয়ে আর গান না শুনিয়ে যেতেন না। তারপর এই 2 বছর একেবারে আসেননি। 2 বছর পর এসেছেন, বাড়ি মেতে উঠেছে, উজ্জ্বল বাড়ি উজ্জ্বলতর হয়েছে। এই সার্বজনীন বিনোদা শিল্পী দেশ সেবক বিনয় সেন। তিনি বললেন, যাবে আমার সঙ্গে? দেখো। নীরা বলে, যাব। এত তার ভাগ্য! একজন খ্যাতিমান লেখক সেদিন তার অটোগ্রাফের খাতায় লিখে দিয়েছেন, পিছে তোর পড়ে থাক নগরীর দিন, মানুষের ঘরে জ্বালা ভীরু শিখা আলো। ভয় কি রে? চিরদিন আধার সমুদ্রে যাত্রী দলে নক্ষত্রেরা দিগন্ত দেখালো। এত ধ্রুব তারার আলো, চল উত্তর মুখে, তো শ্রেষ্ঠ পথ। তৃতীয় অঙ্ক প্রথম দৃশ্য শেষ হয়েছে এইখানে। মহাকাশে নক্ষত্রপুঞ্জের মধ্যে ধূমকেতু ছুটে বেড়ায়, উল্কা ছুটে চলে। কোন নিহারিকা পুঞ্জ থেকে ছিটকে বেরিয়ে লক্ষ্যহীন পথে নিরুদ্দেশে অগ্নি জ্বালায় জ্বলতে জ্বলতে চলে পুড়ে ছাই হবার জন্য। সেও বেরিয়েছিল তাই, তার মা বাপের পক্ষচ্যুত হয়ে ছুটে বেরিয়েছিল, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে। হঠাৎ সে যেন তৃতীয় অঙ্কে এক প্রচন্ড শক্তিশালী গ্রহের আকর্ষণে বাধা পড়ে গেল। ঘুরতে লাগলো এক নির্দিষ্ট কক্ষপথে। ধীরে ধীরে এই প্রদক্ষিণায় সে রমণীয় দীপ্তিতে শান্ত স্নিগ্ধ। সে জীবনে সুশ্যাম ধরিত্রীর মতো হয়ে উঠতে লাগলো, হয়ে উঠত, কিন্তু আবার ছিটকে বেরিয়ে পড়ছে। আবার সে প্রচন্ড তেজে জ্বলে উঠেছে। ধূমকেতুর মতো জ্বালাময়ী দীপ্তির আলোক বিচ্ছুরণ বিচ্ছুরিত হতে শুরু হয়েছে। আজকের মতো শেষ করলাম মহাশ্বেতা নামক উপন্যাসটি। ভালো লাগলে জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।